ওসমান হাদির মৃত্যুকে ঘিরে আমরা দেখলাম গণমাধ্যমে হামলা হলো। দেশের প্রথম সারির গণমাধ্যম প্রতিষ্ঠান প্রথম আলো, ডেইলি স্টার আগুন জ্বালানোর ঘটনা। আজকে মাহফুজ আনাম একটি কথা বলেছেন, স্বাধীনতার 53 বছরে কোনো গণমাধ্যমে এরকম আগুন জ্বালানোর ঘটনা ঘটেনি। এই আগুন জ্বালানোর ঘটনাটাকে আপনাকে একটা কথা বলি। প্রথমত হচ্ছে বাংলাদেশে যে বাজার, আমি নিজেও পত্রিকার সম্পাদক ফর মেনি ইয়ার্স। আমি আর সম্পাদক হিসেবে আমার বয়স 44 বছর। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দেশের প্রেসিডেন্ট ছিলেন তখন 1981 সালে তার শাহাদত বরণের কয়েক মাস আগে আমাকে পত্রিকা প্রকাশের ডিক্লারেশন আমি তার শাসনামলে পাই, এবং বলা যেতে পারে তার প্রত্যক্ষ ইচ্ছায়, সোজা কথা। তখন পত্রিকার প্রকাশন অনুমতি পর ডিক্লারেশন পাওয়া, ইট ওয়াজ নট কোয়াইট ইজি, যথেষ্ট কঠিন ছিল। তো যাই হোক, তো যেটা বলছিলাম, সেই হিসেবে 44 বছর আমার সম্পাদক হিসেবে আমার বয়স, এবং নানা সময় চড়াই উঠতে আমার পত্রিকা বহুবার বিভিন্ন স্বৈরাচারী সরকার, এরশাদের আমলে বারবার নিষিদ্ধ হয়েছে, বারবার উচ্চ আদালতে গেছি, শেখ হাসিনার আমলে নিষিদ্ধ হয়েছে। সুতরাং আমি বলতে ছোট বা বড় বলে নয়, আপনি এই যে আপনার মিডিয়াগুলোতে, মত প্রকাশের জায়গাগুলোতে আপনি ভিন্ন মত আপনার থাকতেই পারে, তার তার সম্পাদকীয় নীতির বেলায়, তার ন্যারেটিভসের বেলায় থাকতেই পারে, কিন্তু তার জন্য তো আপনি কোনো প্রতিষ্ঠানে আপনি হামলা করবেন, এটা তো অসভ্যতা, বর্বরতা এবং গণতন্ত্রের সাথে মোটেই মানানসই নয়। ইট ইজ নট দ্যাট যে প্রথম আলো, ডেইলি স্টারে আগুন লাগিয়েছে বা হামলা করেছে, সাংবাদিকদের জীবন বিপন্ন হওয়ার মতো পরিস্থিতি হয়েছিল, সেটার জন্য আমি খুব প্রকাশ করছি। অথবা যদি যাত্রাবাড়ি, যদি ধোলাইখাল 24 কথার কথা আমি জাস্ট ফান করে বলছি, তথাকথিত ধোলাইখাল 24.com, সংক্ষেপে যদি বলি DK24.com নামের কোনো প্রতিষ্ঠানও যদি কেউ হামলা করতো, সেটাকে আমি সমানভাবেই নিন্দা করতাম। বিষয়টা মোটেই ভালো জিনিস নয়, একেবারেই ভালো জিনিস নয়। যে ঘটনাটি ঘটেছে এটা স্ট্রেইট, এটা শুধু আমি মবক্রেসি বলবো না, এটা মব ভায়োলেন্সে শুধু বলবো না, আমি মনে করব যে আমাদের দেশটাকে অস্থিতিশীল করার জন্য এর পেছনে কোনো মহল যুক্ত ছিল, জড়িত ছিল, তারা এই কাজগুলো করেছে। যারা সায়ননে হামলা করেছে, যারা উদীচিতে হামলা করেছে, আপনি ভিন্নতা থাকতেই পারে, সবাই তো আপনার একটা রাষ্ট্রে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, মুসলিম থাকবে, খ্রিস্টান থাকবে, কমিউনিস্ট থাকবে, তাই না? সমস্ত কিছু থাকতে পারে। তার মানে কি আপনি অন্যকে কি অ্যানিহিলেট করে দেবেন? দ্যাট ইজ নট ডেমোক্রেসি। তো সুতরাং এই অ্যাটেম্পটগুলোকে যারা করছে, আমরা মনে করি স্ট্রেইট হয়ে আমরা তারা মনে করি তারা বাংলাদেশের দুশ্মন। বাংলাদেশকে আমি আমাকে একটু বলতে দেন, যারা বাংলাদেশকে যারা নিরাপত্তাহীন করে দিতে চায়, বাংলাদেশের সভরেনিটিতে যারা আঘাত করতে চায়, এবং অন্যরা বাংলাদেশের ঝামেলা পাকে এই পথ প্রশস্ত যারা করে দিতে চায়, এটা তাদের কাজ। সুতরাং ইট মাস্ট বি স্টপড। এটাকে কঠিন হাতে দমন করতে হবে। জি, ধন্যবাদ। আরেকটা প্রশ্ন হলো, সেই হাদির মৃত্যুকে ঘিরে আমরা দেখলাম চট্টগ্রামে ভারতীয় হাই কমিশনের কার্যালয়ে হামলার চেষ্টা, তার জের ধরে আমরা দেখলাম আজকে গতকালকে দিল্লিতে বাংলাদেশি হাই কমিশনের হামলার চেষ্টা করা হয়েছে। এই যে হাদির মৃত্যুকে ঘিরে দুই দেশের কূটনীতিকের টানাপোড়েন, আই আন্ডারস্ট্যান্ড ইউর পজিশন। আমি বলতে চাই, আপনার নিশ্চয়ই খেয়াল আছে, আর আপনার খেয়াল থাকার কথা না, সোফার আই গেজ ইউর এজ, বাট আপনি পড়াশোনা করে যদি আপনি জানেন, 75 সালে এক সময় আপনার জাসদ বলে একটা রাজনৈতিক সংগঠন ছিল, তাদের একটা গণবাহিনী নামক প্রতিষ্ঠানও ছিল, আন্ডারগ্রাউন্ড এট দ্যাট টাইম। তাদের একটা অ্যাটেম্প ছিল ভারতীয় হাই কমিশনের তৎকালীন সমর সেনকে কিডন্যাপ করার একটা অ্যাটেম্প ছিল, যে ঘটনার পরিপ্রেক্ষিতে জাসদের কয়েকজন অ্যাক্টিভিস্ট, যারা আর্ম গ্রুপের কয়েকজন ওই ঘটনায় নিহত হন। আমাদের তৎকালীন সময় পুলিশ যারা ছিলেন তারা তাদেরকে পরাস্ত করেন, তাদেরকে ফাইট করে তাদেরকে দমিয়ে দেন। এটা অ্যাটেম্পটা নিতে পারে। ধরে নেন যদি সমর সেন যদি হাইজ্যাকের শিকার হতেন, তাহলে ইন্ডিয়া রিটালিয়েট করতে পারতো, এতে বাংলাদেশের সভরেনিটি ঝামেলার মধ্যে পড়তে পারতো। আপনি আরেকটি দেশের ডেপুটি হাই কমিশনার, হোয়াট এভার, একটা ডিপ্লোম্যাটকে আপনার ভারতের সাথে আপনার লর্ড অফ ডিসএগ্রিমেন্টস থাকতে পারে, আপনার ভিন্ন থাকতে, আপনার চুক্তি, পানি, নানান কিছু নিয়ে আপনার ভিন্ন মত থাকতে পারে, ফেলানি নিয়ে আপনার ভিন্ন মত থাকতে, নদীর পানির হিস্সা নিয়ে ভিন্ন মত থাকতে পারে, ফারাক্কা নিয়ে আপনার আপত্তি থাকতে পারে, অনেক বৈষম্য সম্পন্ন চুক্তি নিয়ে আপনার অবজেকশন থাকতে পারে। তার মানে তো এই নয় যে আপনি আরেকটি দেশের হাই কমিশনার তার কূটনৈতিক মিশনে এবং সেই কূটনীতিকদেরকে আপনি হামলা করবেন। আমি তো একটা উদাহরণ টানলাম। এটা যারা করছে, আমি মনে করি তারা বাংলাদেশ রাষ্ট্রকে বিপন্ন করার চক্রান্ত করছে।
এইটা কোনোভাবে অ্যালাউ করা যাবে না। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ সরকারকে বলবো, যারা যারা আমাদের শুধু ইন্ডিয়া কেন সমস্ত দেশের ডিপ্লোম্যাটরা, এই দেশটা নিরাপদ নয়। এখানে যে কি বলে যে আমেরিকা কি যেন জারি করে মাঝে মধ্যে রেড অ্যালার্ট, এরকম বিভিন্ন দেশ রেড অ্যালার্ট জারি করুক, এটা আমার দেশের ইমেজের জন্য খারাপ। আমার পাসপোর্টের ইমেজটা নষ্ট হয়ে যায়, এটার গ্রেডটা কমে যায়, সিটিজেনশিপ বাইরে আমার মান কমে যায়। আমি বলবো যে এই কাজগুলো করা যাবে না। যারা এই কাজগুলো করছেন, এটা বিপ্লব নয়, এটা অভ্যুত্থান নয়, স্ট্রেট কাট। এটা হচ্ছে বাংলাদেশকে বিপন্ন করার একটা চক্রান্তে এরা, মানে সেই চক্রান্তের ফাঁদে তারা পা দিয়েছে। এটাকে কঠিনভাবে এইটাকে রুখতে হবে, সমস্ত সচেতন নাগরিকদেরকে এটা কঠিনভাবে রুখতে হবে। এবং অ্যাট দ্য সেম টাইম ভারতের প্রতি আমার মেসেজ হচ্ছে এই ঘটনার রিটেলিয়েশন হিসেবে যে ভারতীয় নাগরিকরা বাংলাদেশ মিশনে যারা মানে হামলা করার চেষ্টা করছেন, ভারত সরকারের উচিত হবে সেই অ্যাটেম্পটাকে কঠোর হস্তে দমন করা। এবং ভারতের যারা নাগরিক সম্প্রদায় রয়েছেন, নাগরিক সমাজ রয়েছেন, আমরা যেভাবে যে স্পিরিটটা বহন করি, আশা করি যে ভারতের নাগরিক সমাজ সিমিলারলি তারা এরকম স্পিরিট বহন করবেন। জনগণের বন্ধুত্ব সারা পৃথিবীতে, মানুষে মানুষে বন্ধুত্ব সম্পর্ক, এটা সীমানা পেরিয়েও থাকবে। ধন্যবাদ ডক্টর সাব্বির আহমদ। আপনার কাছে হাদির মৃত্যুর ঘটনায় চলমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যদি আপনি বিশ্লেষণ করেন, আমাদের সামনে যে নির্বাচন, বিশেষ করে ফেব্রুয়ারিতে আমাদের নির্বাচন হচ্ছেই, সেই হিসেবে হাদির মৃত্যু ঘিরে এই ধরনের অরাজকতা, এই ধরনের হামলার চেষ্টা, আমাদের ভবিষ্যৎ রাজনীতিটা নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত কি কি ঘটতে পারে বোঝা, যেহেতু আপনি একজন রাষ্ট্রবিজ্ঞানের একজন শিক্ষক। না, আপনাকে ধন্যবাদ। আমি কিছুক্ষণ আগে আমার একটা বক্তব্য প্রসঙ্গে বলছিলাম, এই যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেভাবে দেশটা চলছে, আমি বললাম যে এর মধ্যে বহু ধরনের লেয়ার তৈরি হয়ে গেছে, যেটার উপরে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের নিজস্ব নিয়ন্ত্রণ আছে বলে আমার মনে হয় না। আমি জানি না রিপন ভাই কি মনে করেন, কিন্তু আমার মনে হয় যে এই সব লেয়ারগুলোর উপরে কোনো নিয়ন্ত্রণ নাই। আপনি চেহারাগুলোর দিকে যদি তাকান, যারা পত্রিকাগুলো ভাঙছে, এনসিপি তো ভাঙে নাই, এনসিপি তো দায়িত্ব তারা তো এটাতে যায় পরিদর্শনে গেছে, কিন্তু আপনি দেখেন তাদের চেহারাগুলোর দিকে তাকান, সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে এরা কারা। সুতরাং আমার মনে হয় যে দ্রুত গতিতে যদি এই হাদির মৃত্যুর সুস্পষ্ট মানে অনুসন্ধান না বের করা যায়, তাহলে আমাদের সামনে আরো বিপদ আছে আর কি। যে কোথায় শত্রু কিভাবে লুকিয়ে আছে এটা আমরা জানি না, যে কে কখন কার উপরে গিয়ে আবার এই হাদির মতো আরেকটা অ্যাটেম্প্ট হয়, সেটা কিন্তু আমরা কিন্তু শিওর না যে। সুতরাং মানে দেয়ার আর মেনি ফ্যাক্টরস, মেনি এলিমেন্টস, যেগুলো আমাদের সুস্পষ্টভাবে বলে দেয় যে সামনে আমাদের এই নির্বাচনটা একটা ঐতিহাসিকভাবে ওই অর্থে যে প্রচুর ক্যাওস, প্রচুর ভায়োলেন্স হওয়ার একটা সম্ভাবনা আমি দেখছি কিন্তু সামনে। এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে ইনকিলাব মঞ্চ যে আলটিমেটাম দিয়েছে আজকে 5টার মধ্যে, যারা হাদির হত্যাকারী খুনি তাদের ব্যাপারে একটা সঠিক তথ্য জানাতে বলেছে। সেই আলটিমেটামের সময় শেষ। তারা বলেছে এরপরে যে তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে পুলিশ কমিশন সবাইকে পদত্যাগ করতে হবে। এই আলটিমেটামের কোনো সঠিক তথ্য না জানার, সরকারের পক্ষ থেকে না আসার কারণে পরবর্তী পরিস্থিতিতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কোনো ধরনের আন্দোলন আরো গতিশীল হবে কিনা আপনি কি মনে হতে পারে? হওয়ার সম্ভাবনা তো থাকবেই, কারণ তাদের মধ্যে তো ইনকিলাব মঞ্চের যারা, হাদি তো এটারই প্রধান ছিলেন, মুখপাত্র ছিলেন। সুতরাং তার মৃত্যুকে ঘিরে যে আবেগ তাদের মধ্যে কাজ করছে, সুতরাং এইটাকে যদি বিচক্ষণতার সাথে যদি অ্যাড্রেস করা না হয়, তাহলে পরবর্তীতে তারা যে কোনো পদক্ষেপে যেতে পারে, এটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ধন্যবাদ।